1991 সালে জানুয়ারি মাস থেকে 2024 সালের জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজন কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা 33 বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন বা মওকুফ করেছেন জানতে চেয়ে আইনি নোটিশ। বুঝতেই পারছেন রাষ্ট্রপতিদের মধ্যে কারা কারা এই দণ্ড মওকুফ করেছেন। শরণার্থীদের জন্য গঠিত প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 20,000 মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন। ফের একবার উত্তপ্ত হলো ভারত বাংলাদেশ বর্ডার। এক্ষেত্রে খোদ বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিএসএফ এবং বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড তার সদস্যরা। দেশের 11টি জেলায় বন্যা ইস্যুতে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রং তামাশা করতেছিল, নিজেদেরকে প্রভু প্রভু ভাবতেছিল, তাদের কিন্তু পুঙ্গি বাজায় দিচ্ছে আমগো পোলা পায়নেরা। ভারতের যে কি বলা হয় হাই কমিশন যে ছিল সে কিন্তু যথেষ্ট নমনীয় সরে সরি বইলা গেছে যে আগামীতে ইন্ডিয়াতে পালাতে গিয়ে দালাল আফ্রিদির নানা মারা গেছে তো বিএসএফ এর গুলিতে। অবিশ্বাস্য মনে হইতেছে না, ঘটনা সত্য। দর্শক, এবার কপাল পুড়ে গেল রাষ্ট্রপতি। দর্শক মণ্ডলী, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল যা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। দর্শক, কেন তাদের কপাল পুড়লো এবং কি হয়েছিল তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, ইতিমধ্যেই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কিন্তু অনেক ঘটনা, অনেক তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে চলে আসছে। দর্শক, তিনি 7 সিস্টার্স নিয়ে যে পরিকল্পনা করেছিলেন তা এখন বাস্তবায়নের বেশ কিছু ফর্মুলার সামনে চলে আসছে। দর্শক, সেই সাথে এই বাবরকে কি তাহলে মুক্তি দেওয়া হবে? দর্শক মণ্ডলী, তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন এবং তাকে মুক্তি দেওয়া হলে বিএনপি তাকে কি করবে, সাদরে গ্রহণ করবে কিনা, আজকের নিউজটি জুড়ে থাকছে এই বিষয় নিয়ে আলোচনা। দর্শক, আমি আর বেশি এই বিষয় নিয়ে কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো, যার কিছুটা অংশ বিশেষ আপনারা শুরুতেই দেখেছেন। তো দর্শক, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আলোচনা দেখে আসি। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। 33 বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন বা মওকুফ করেছেন জানতে চেয়ে আইনি নোটিশ। বুঝতেই পারছেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতিদের মধ্যে কারা কারা এই দণ্ড মওকুফ করেছেন। নিঃসন্দেহে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু তার মধ্যে আছেন। জেনারেল আজিজের 2 ভাই জোসেফ, তার কথা তো মনে আছে, তারা ফাঁসির আসামি ছিলেন। তাদের দণ্ড মওকুফ শুধু করা হয়নি, তাদেরকে রীতিমতো নিরাপদে জালিয়াতির মাধ্যমে দেশ থেকে পাঠানো হয়েছে বিদেশে। এবং এই জালিয়াতির ঘটনায় জেনারেল আজিজ নিজে কিন্তু অভিযুক্ত হয়েছেন এবং তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত এসছে। আরো অনেকে আছেন। তো সেই ঘটনাগুলো এখন যদি এই নোটিশ অনুযায়ী তদন্ত শুরু হয় তাহলে নিঃসন্দেহে বলা যায়, অন্তত মানে জোর দিয়ে বলা যায় যে আব্দুল হামিদ কিন্তু ফেঁসে যাবেন। গত 33 বছরের দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন তা জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিবের কাছে রোববার এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আইনি নোটিশ পাঠানো আইনজীবী ওমর ফারুক। আইনি নোটিশে বলা হয়েছে 1991 সাল থেকে চলতি বছরের 31শে জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজন দণ্ড পাওয়া আসামি কারাদণ্ড স্থগিত বা মওকুফ করেছেন সেই তালিকা 15 দিনের মধ্যে দেওয়ার অনুরোধ করছেন। আরো একজন একইয়ং বদিরুদ্দোজা চৌধুরী, তিনিও কিন্তু ফাঁসবেন যদি এই অনুযায়ী করা হয় যে কেন, কোন কারণে, কিভাবে মানে হত্যা মামলার আসামি, দাগী আসামি, একেবারে খুনি অপরাধী তাদেরকে মওকুফ করা হলো। তারাও জবাবদিহির বাইরে থাকবেন না, সেটি নিশ্চিত করার জন্য আসলে এই আইনি নোটিশ। আইনি নোটিশে আরো বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করেছেন তা জানার অধিকার আছে। রাষ্ট্রপতি করেন হচ্ছে যখন নাকি তিনি তো সরাসরি করেন না, সুপারিশ আসে, তারপরে তিনি সাইন করেন। ফাইনালি তিনি সাইন করার পরেই ওই দণ্ড মওকুফ হয়। তো সুপারিশটা কিভাবে আসে, কে করে, এটা হচ্ছে তার মানে হচ্ছে এটা যদি হয় তাহলে অনেক সরকার প্রধান বা স্বরাষ্ট্র মন্ত্রী, সচিব তারাও কিন্তু জড়িয়ে যাচ্ছেন। কয়েক বছর ধরে রাষ্ট্রপতি বহু অপরাধী হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে। আইনি নোটিশে আরো বলা হয় রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফ করেন, দণ্ড মওকুফের মানদণ্ড কি সেটা মানুষের জানা দরকার। আগামী 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফের তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এটা একটা বড় ধরনের ইনভেস্টিগেশন। এটা যদি হয় তাহলে আব্দুল হামিদ বদরুদ্দোজা চৌধুরী সহ কিন্তু অনেকেই ফাঁসবেন। আমরা সবাই বাবর হব, 7 সিস্টার স্বাধীন করব, এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট, সম্ভবত 20-25 সেকেন্ডের একটা ভিডিও, এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে নিদারুণ তোলপাড় তৈরি করেছে। আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন, কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন, তারা এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হই হুল্লোড় শুরু করেছেন। কেন করছেন সেটা পরে আসছি, তার আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর, তিনি তো এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন, এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন, এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে। কারণ তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এটার একটা কারণ হতে পারে, অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে। চীন অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করার, এবং বিএনপির সঙ্গে তাদের যে ঐতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি, এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত। এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপির সহযোগিতা চাইবে। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদতপুষ্ট। আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো। ফলে এখানে তাদের মাধ্যমে, অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না, এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে, এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনতি, তারই প্রেক্ষিতে চীন দীর্ঘমেয়াদে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ বিএনপির মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন। এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র, এবং বিএনপির কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান। রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে এদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে। এই সম্পর্কটি এই সময়টিতে এসে একেবারে খোলামেলা হয়েছে। আওয়ামী লীগ একসময় বলতো যে চীনের না, ঠিক বিএনপিকে বলতো আইএসআই এর এজেন্ট। বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে, তদ্রূপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই, তার এজেন্ট হিসেবে বিএনপিকে তার আখ্যা দিত। পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিষোদ্গার, এটি কোন পর্যায়ে ছিল আপনারা সবাই জানেন। কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তানি একটা টু শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই। এবং এই যে একটা ভ্যাকিউম চলছে, এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে, এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে। এর কারণ হলো বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না, অন্তত ক্ষমতায় যাওয়ার জন্য হবে না। কাজেই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার অভ্যন্তরীণ রাজনীতি, এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে, নতুন মাত্রা এখানে যোগ করবে। এবং সেখানে জনাব লুৎফুজ্জামান বাবর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন। কেন? আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র মামলা, এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি, এবং তার সঙ্গে আর অনেকেই সাজাপ্রাপ্ত হয়েছেন। এই 10 ট্রাক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে, যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তদুপ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে 7 সিস্টারের যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল, তো সেই স্বাধীনতাকামী গোষ্ঠীকে, যেটা আমাদের সংবিধান সম্মত যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো, সাহায্য এবং সহযোগিতা করবো, তো সেই অর্থে ভারতের যে 7 সিস্টার 7টি রাজ্য রয়েছে, সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে, সেই অস্থিরতাতে ঘি ঢালছিল চীন। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী, বিশেষত উলফাকে তারা সাহায্য করতো, সহযোগিতা করতো। তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র, যেটা চীন এখন ধরেন মায়ানমারে দিচ্ছে, সরকারকেও দিচ্ছে, বিরোধী গ্রুপকেও দিচ্ছে, এবং অনেক দেশই তারা দেয়, তো ওইভাবে উলফাকে দিচ্ছিল। এবং সেই অস্ত্রের যে চালানটি এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল। মূলত এই বন্দর দিয়ে সেই 10 ট্রাক অস্ত্র ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত, এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক মাসুদ রানের স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে।
এবং এটি এমনভাবে পত্রপত্রিকায় এসে যায় যে ওটিকে হজম করার ক্ষমতা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে সরকারের ছিল না। কিন্তু এখনকার জমানা হলে সরকার স্পষ্টতই বলতে পারতো যে হ্যাঁ আমরা এই কাজগুলো করছি এবং এটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেভাবে শেখ হাসিনা করেছেন। তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে ১/১১ হয়েছে, বিএনপি সরকারের পতন হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই ১/১১ যারা কুশীলব তাদেরকে এবং এই 10টা কষ্টের মামলা যারা কুশীলব তাদেরকে শাস্তি আওতায় আনা হয়। তো সেভাবে আওয়ামী লীগ সবকিছুই ভারতের কথা মতো করেছে। এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে এবং একটা নতুন পরিবেশ এবং পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে জনাব বাবর একেবারে নায়ক রূপে আবার নতুন করে চীনের পছন্দের লোক হিসেবে যদি আগামী বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মসনদে বসেন, তাহলে ওই যে 7টি রাজ্য রয়েছে ভারতের, সেখানে স্বাধীনতাকামী জনগণ আবার বাংলাদেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে এবং চীনও ভারতের উপর ছড়ি ঘোরাতে পারবে। আর বাংলাদেশও আগে যেভাবে ভারতকে ভয় পেত তার চেয়ে আরও বেশি উঁচু গলায় ভারতের সাথে লড়াই করতে পারবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ভারতকে আমরা সেভাবে মোকাবেলা করতে পারবো কিনা, ভারতের সাথে সেটা করা ঠিক হবে না কিনা, এগুলো পরবর্তী প্রশ্ন, $1 মিলিয়ন কোশ্চেন, সেটা পরের ব্যাপার। কিন্তু এখন ভারতের সম্পর্কে মানুষের যে ভয় ছিল, আতঙ্ক ছিল, সেটা কেটে গেছে। ভারত যে ঘোড়ার ডিম আমাদের কিছুই করতে পারে না, যদি পারতো তাহলে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে পারতো, শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো, শেখ হাসিনার জন্য তারা সৈন্যবাহিনী পাঠাবে, এরকম অনেক কথাই তো আওয়ামী লীগের লোকজন বলতেন। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে মানে একেবারে তাদের জীবন হারাম হয়ে গেছে, আর অনেকে যেভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভারতীয় টাউটবাটপারদের কবলে পড়ছেন এবং ভারতের যে বিএসএফ বাংলাদেশের এই সকল আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে জিম্মি করছেন, অনেকে গুলি করছেন এবং অনেকে আবার বিজিবির হাতে ধরিয়ে দিচ্ছেন, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের যে মনোজগৎ, সেই মনোজগতে ইতিবাচক কোনো প্রভাব ফেলছে না। আর আওয়ামী প্রতিপক্ষ যারা আছে তাদেরকে উৎসাহিত করছে, ইয়েস উই ক্যান ডু। অতি সম্প্রতি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না, তিনি এই ভারতে পালাতে গিয়ে সেখানে মারা গিয়েছেন। তার লাশ এখনো পর্যন্ত, আমি যে ভিডিওটা করছি শনিবার দিন, এখনো পর্যন্ত বিএসএফের কাছে দেওয়া হয়নি। কেউ কেউ বলছে যে এটা বিজিবি গুলি করেছে, কেউ বলছে বিএসএফ গুলি করেছে, আবার অনেকে বলছে যে না, তিনি আসলে অতিরিক্ত মানসিক প্রেসারে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু ঘটেছে। কিন্তু বাস্তবতা যাই হোক না কেন, ঘটনা যাই হোক না কেন, এটাই সত্য যে ভারত আওয়ামী লীগের নেতাদেরকে ওভাবে আশ্রয় দেয়নি, ওভাবে সীমান্ত খুলে দেয়নি। একই অবস্থা হয়েছে বিচারপতি মানিকের। বিচারপতি মানিক ভারতকে খুশি করার জন্য যেভাবে জামাতের লোকদেরকে ফাঁসিতে চড়িয়েছেন, নির্দয় এবং নিষ্ঠুরভাবে যেভাবে ভারত বিরোধী লোকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে জঙ্গিবাদের যতগুলো নাটক হয়েছে সেই নাটকের কুশীলবদেরকে তিনি আদালতের সে যাকে বলে আশ্রয় দিয়েছেন। আর সেই কুশীলবরা যে সকল নাটক সাজিয়েছে, সেই নাটকের যারা ভিলেন সাজানো হয়েছে তাদেরকে যেভাবে বিচারপতি মানিক এর নেতৃত্বে একদল লোক যেভাবে যাদের জীবনকে জাহান্নাম করে দিয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে মানিক সাহেবকে বাংলাদেশ থেকে আলাদা হেলিকপ্টার করে তাদের ভারতে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তিনি যেভাবে সীমান্তে অপদস্থ হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, যেভাবে মার খেয়েছেন এবং তাকে যেভাবে এখন অপদস্থ করে কোর্টে হাজির করা হলো, সব মিলিয়ে ভারতের যে বাংলাদেশের প্রভুত্ব এটি এখন একেবারে শূন্যের কোঠায়। আর ভারতের যে বন্ধুত্ব এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয়, এটি এখন শেখ হাসিনার সাথে ভালোভাবে টের পাচ্ছেন। আর শেখ হাসিনা যে কী জিনিস সেটা তার আশেপাশের লোকজন আরও ভালোভাবে টের পাচ্ছেন। তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে বা বাবরকে যেভাবে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে, এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।